পর্ব 69। খানবাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ 15 বছর পর সুফিয়া খান পা পড়েছে খানবাড়ির আঙিনায়। এ নিয়ে সকালে ভিড় জমিয়েছে সুফিয়া খানের চত্বরে। আরাফ খান, হেনা খান ছেলের অসুস্থতা দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন সুফিয়া খানের আগমনে। সেই খবর তিনি দেশ বিদেশে সকল আত্মীয়দের মাঝে ইতিমধ্যে পাঠানো শেষ। হেনা খান নিজের 3 কন্যার সঙ্গে শ্বশুর মাকে আমন্ত্রণ জানালেন খানবাড়িতে আসার জন্য। আরাফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেজবানদের দাওয়াতের। সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ি এমন উৎফুল্লতা আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান। বয়স্ক মানুষ বাচ্চাদের মতো হয়, সেটা আবারও সে প্রমাণ করলেন আরাফ আর হেনা খান। সুফিয়া খান বাড়িতে ফিরেছেন বিকেল 3টা নাগাদ। এখন সন্ধ্যা 6টা। এর মাঝে পার হলো 3 ঘন্টা। এই 3 ঘন্টায় এই দুজন মানুষ ওনার হাতে গোটা খানবাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন। সার্ভেন্ট থেকে শুরু করে গোটা খানবাড়ির মানুষ ওনার থেকে প্রতিটা কাজে অনুমতি নিচ্ছেন। সুফিয়া খান বেশ বুঝতে পারছেন এসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ। যে দায়িত্ব তিনি 15 বছর আগে ফেলে গিয়েছিলেন, সেই দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা। কিন্তু সেটা আর সম্ভব নয়। এই সংসারের মায়া তিনি আরো অনেকটা বছর আগেই মারিয়ে গিয়েছেন। আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রামে ফিরেছেন, কিন্তু এই সংসারে তিনি আর স্থায়ী হবেন না। আজ বাদে কালই ফিরে যাবেন নিজ গন্তব্যে। তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে, বরং যেটা যেভাবে চলছে সেভাবেই চলুক। তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক, এতে অপরাধের কোনো কিছু নেই। বরং তাদের ভুল ধারণা একটা সময় এমনি ভেঙে যাবে। মনস্তান্ত্রিক ভাবনায় গম্ভীর সুফিয়া খান হাতের গ্লাসটা ড্রয়িং রুমে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হেনা খানের দিকে। হেনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতে উৎফুল্লতা দেখিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে। সুফিয়া খান এক পলক সেদিকে তাকিয়ে এগিয়ে চাইলেন সিঁড়ির দিকে। তখনই বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা। বলল, বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পিছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে কেন প্রশ্ন করছো? প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থতমত মুখে বলল, দাদি বলছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে, রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান গাড় ঘুরিয়ে এক পলক হেনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খানবাড়ির মাল্লি ছেলে কাশেম। সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, বড় ম্যাডাম, বাজারের এই লিস্টটা দাদাভাই পাঠিয়েছে আপনাকে দিতে। সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গরনের কাশিমের দিকে। কাশিমের থেকে কাগজের লিস্টটি হাতে নিয়ে সেদিকে তাকিয়ে দেখলেন বিশাল আয়োজনের একটা বড় বাজারের লিস্ট সেটি। সুফিয়া খানের জানা মতে খানবাড়িতে আপাতত কোনো ফাংশন নেই, তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশিমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশিম? জি ম্যাডাম, দাদাভাই আপনার বাড়িতে ফেরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলেছেন। এই লিস্টটা সেই আয়োজনের, আপনাকে বলছি এটা ঠিক আছে কিনা দেখতে। হাতের কাগজটাই তিনি সেভাবে আরো একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার চোখ বুলালেন। মাত্র 3 ঘন্টায় কেমন একটা টান টান অনুভব হচ্ছে এটা ফেলে যাওয়ার মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে যাচ্ছে তারা, অথচ সেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সুফিয়া খান বাজারের লিস্ট বাচ্চাদের জন্য 2-1 রকমের মিষ্টি জাতীয় অ্যাড করে দিতে বললেন। কাশেম সে ফাঁকে আরো একটা কাগজ তুলে দেয় সুফিয়া খানের হাতে। গমগমে সুরে বলল, ম্যাডাম, এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট। মাসের 10 তারিখে আমাদের বেতন দেওয়া হয়, আজ 9 তারিখ, সেজন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলছে আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসে বেতন পাবো, আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়া থাকবো নাকি? হাসিমের থতমত মুখটার দিকে সুফিয়া খান তাকিয়ে সেভাবেই বললেন, ওকে, কাল দেওয়া হবে, যাও। কাশেম ছেলেটি চলে যেতেই খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয় রাদীপ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সঙ্গে দেখা করে গিয়েছিল, এখন আবারও আসা। সুফিয়া খানই কল করে ডেকেছেন রাদীপকে নিহাল খানের রিপোর্টের জন্য। বয়ার্ত রাদীপ থতমত মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিয়ে গম্ভীর সুফিয়া খান সেগুলো হাতে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বললেন, আমার সাথে আসো রাদীপ। বয়ার্ত রাদীপ থতমত মুখে সুফিয়া খানের পিছন পিছন হাঁটলো। এর মাঝে পথে দেখা পেল মায়ের সাথে। গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান বাড়িতে ফেরার পরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ে, শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুরো করেছিল, তবে এর মাঝে ফাঁকে সে ভিতকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খান ঘরে প্রবেশ করে মায়া বয়ার্ত মুখে রাদীপের দিকে তাকালো। মায়ের মতো করে রাদীপের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও কেনুলার স্যালাইন চলছে। সুফিয়া খান নিহাল খানের পরপর রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে।
যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রামে ফিরেছিলেন, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদীপের দিকে। ব্যর্থ রাদীপ কাঁচুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়াও রাদীপের পাশাপাশি দাঁড়ালো থতমত মুখে। দুই অপরাধী একত্রে। মায়া ওর শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়ের জন্য। খান বাড়িতে আসার পরপরই দুবার রাদীপকে থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিল সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদীপ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য হয় সে। সুফিয়া খান হাতে রিপোর্টগুলো দুবার খতিয়ে দেখলো। রিপোর্টগুলো সে ওনার বিশ্বাসে আসেনি, যেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বুঝতে পারছে রাদীপ। তারপর সুফিয়া খান রাদীপকে কিছু না বলে হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর নিয়ে জানতে চাইল। হৃদ কই? বাই মিটিংয়ে, বাড়ি ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত 11টা পেরিয়ে 12টার গড়ে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এই রাতেও বাসায় ফিরতো না, যদি মায়া বারবার ফোন করে হৃদকে বাড়ি ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদের সামলাতে হচ্ছে বলেই হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়ে 4 গুণ হলো। সেজন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারো। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাছে ব্যস্ত রেখে সে এই রাতে বাড়িতে ফিরেছে একা। রাদীপ অবশ্য আসিফকে সঙ্গে আছে। হৃদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবলো মায়া হয়তো ঘুমিয়ে। ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতেই সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার পানি। মায়ের গলা পেয়ে খুব স্বাভাবিকভাবেই হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়ের ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে। হৃদ একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। ওটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ের দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টি মায়া হাসপাস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিব্রতবোধ পরিস্থিতি পড়ল মায়া। ততক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি। মা হিসেবে চট করে বুঝে ফেললেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা টেতে রাখতেই সুফিয়া খান বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি। হৃদ হা না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন হয়, আমি তোমার খাবার রুমে পাঠিয়ে দেব, যাও। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইলো মায়া। মায়ের ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিং এ বসে খাবে, সে একা রুমে বসে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য। যেখানে মায়া যদি হৃদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাচ্ছে খাওয়ার জন্য, যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে। সেটা কি দেখেননি ওর শাশুড়ি? তাহলে আমি ঘরে খাবো না আম্মু, আমি হৃদ রুমে আসো, হৃদ রুমে আসো। হৃদের উচ্চস্বরে ডাকায় থতমত খেয়ে গেল মায়া। সুফিয়া খান শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া আর দাঁড়ালো না, হাতের ট্রে সোফার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া ঠোঁট উল্টালো। মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কি জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না। শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে, সেও ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই মায়া গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ির ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া একা ফ্রেশ হতে পারবে না? বিরক্তি নিয়ে মায়ের রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরের আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতেই হৃদের দেখা পেল না কোথাও। ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করা দেখে মায়া বুঝলো হৃদ ওয়াশরুমে নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে আপনি কোথায় আছেন? মায়ার এক ডাকি হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজা সাপটার কথায় মায়া কারণটা বুঝলো না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হব? যান গিয়ে ফ্রেশ হন, আজ আমরা খেতে নিচে। মায়াকে থামিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করলো হৃদকে। মায়ের কথায় উত্তর না দিয়ে হৃদ মায়ের চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাসপাস করে কিছু বলবে তার আগে হৃদ বলল, আমার ফোনটা নাও। মায়া বিছানার উপর থেকে হৃদের ফোনটা নিতেই হৃদ আসিফের নাম্বারে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হওয়ার ও পাশে আসিফ কিছু বলবে তার আগে হৃদ মায়ের চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাইকে বাসায় চলে যেতে বলো আসিফ।
হৃদের কথায় তক্ষুনি শোনা গেল আসিফের গলার সুর। বলল, ভাই আজ তো আমাদের জরুরি মিটিং, সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার, ফের আসিফকে বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর ডিস্টার্বনেস চাই না আসিফ, আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলেই হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতে মায়ের আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাতটা আমার, তাই চলবে। পর্ব ৭০। এই রাতে তোর কোনো ডিস্টার্বনেস চাই না আসিফ, আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলে হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতে দিতে আপত্তি জানিয়ে বলল মায়া, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাত আমার, তাই। হৃদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনার। তারপরে ফ্রেশ হয়ে আসুন, নিজে খেতে যাবেন, সবাই অপেক্ষা মায়ের কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করলো কাজের মেয়ে মালা। খাবার ট্রেতে নিয়ে নরম সুরে বাইরে থেকে ডাকতে বলল, ভাবি আপনাদের খাবার, বড় ম্যাডাম পাঠিয়েছেন। মালার গলা পেয়ে মায়ের সেদিকে এগুলো। হৃদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরে ইন করা শাড়ির বাস টেনে প্যান্টের উপর ফেলে কোমরের বেল্ট খুলতে খুলতে ততক্ষণে মায়া চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দিয়ে পড়ল, তুমি খাবার এনেছো কেন মালা আপু? আমরা নিচে গিয়ে খাবো তো। মায়ের কথা শেষ করার আগে হৃদ বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবারগুলো রেখে যা মালা। জি ভাই। হৃদের কথা সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়লো। খাবারগুলো দরজার সম্মুখে রেখে মালাকে রেখে চলে যেতে দেখে মায়া খাবারের টলি দু হাতে ঠেলে ঘরে প্রবেশ করতে হৃদ ওয়াশরুম থেকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল, দরজা বন্ধ করো হৃদ। মায়া দরজা বন্ধ করে খাবার টলি ঠেলে সোফার সম্মুখে দাঁড়ালো। হৃদ ততক্ষণে ওয়াশরুমে চলে গেছে। মায়ের ট্রেতে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতে পুনরায় দরজা নক করলো মালা। মায়াকে ডেকে বলল, ভাবি নিচে মেহমান এসেছে, আপনাদের নিচে যেতে বলছে দাদি। মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে। কোথা থেকে কোন মেহমান এসেছে মায়া জানা নেই। হৃদ গোসল শেষ করার আগে মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়ে বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুইকে দেখে আবেগাতুল্য হয়ে ওঠে, জুইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন কতটা মাস দেখা হয় না দু বোনের হেসে খেলে বেড়ানো দিনগুলো যেন হঠাৎই চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়ের নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, বলতে গেলে মায়া নিজে পরিবারের সঙ্গে যোগাযোগ করে না, হৃদ চায় না বলে। মাঝে হৃদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়ের যাওয়া হলো না রাফার জন্য। পরে আর মায়া চেষ্টা করেনি কারোর সাথে যোগাযোগ করে হৃদের অগোচরে। আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটা মায়ের দীর্ঘ বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করে জুইয়ের দেখা পেয়ে যেন মায়ের চোখের পাতা ভিজে উঠল। সে পুনরায় স্মৃতিগুলো মনে করে। মায়া ফুপাতেই জুই একইভাবে ফুপিয়ে ওঠে কান্নায়। আয়ন সবে মিনিট 10 হলো জুইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝে মায়ের আগমনে দুপুনকে জড়াজড়ি করে কাঁদতে দেখে সে হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট শাড়ি সাহেব আছে, তা ভালো আছো? আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়েই ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই? হৃদ কই? হৃদের কথা জিজ্ঞেস করতেই মায়া কান্না বেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসেছেন ভাইয়া? মাত্র আসলাম, তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, এজন্য রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় রীতির কাছে যাচ্ছি, কেমন? কথাটা বলে আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় রীতির ঘরে যাবে বলে। আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুইয়ের বরাবর হয়ে নিচু গলায় বলতে যায়, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই, আমি রীতির ঘরে আছি। জুই মাথাঘাত করে সম্মতি দিতেই আয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মায়া আয়নের কথা চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতেই বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপুরা সকলেই উপস্থিত। ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে, পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে এতগুলো মানুষের দৃষ্টি পড়ে অসুস্থ বোধ করলো। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিয়ে সুফিয়া এখন ডাইনিং থেকে মায়াকে ডাকলো। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতন করে সেদিকে হাঁটলো, জুয়ের হাত চেপে। মায়ের জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টাতে হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে। সেদিন মায়াকে বিয়ের দেওয়া পিছনে ওর পরিবারের শশীর মাই উস্কেছিল। মুক্তাকে ওর শ্বশুর বাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মার কথায়। আর সেই জেদে মায়া পরিবার খেপে গিয়ে মায়াকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল।
খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়ের এই বিষয়টা হয়তো রিত বা সুফিয়া খানের জানা নেই, তাই মায়াও চায় না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ার খালা শাশুড়ি হয়, নিজের বোনের বিষয়টি শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না এজন্য আর কেউ কষ্ট পাক, বরং যেটা চলে গেছে সেটা মায়া সয়ে গেছে, পুনরায় স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই নেই। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতেই মায়ের ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে, কাঁদছো কেন? সুফিয়া খানের কথায় মায়া জুইয়ের হাত ছেড়ে দেয়। জুইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, ও আমার বোন জুই। আম্মু। মায়ের কথায় সুফিয়া খান এক পলক জুইকে দেখে বলল, ও আয়নের বউ। ও আয়নের বউ, আমি ওকে চিনি, বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থতমত মুখে জুইয়ের দিকে তাকালো। বিয়ে খেয়ালি মায়া জুইকে কাছে পায় এতক্ষণ লক্ষ্য করেনি জুইয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপলদের দেখতে যেমন লাগে জুইকেও তেমন লাগছে। জুইয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা মায়া জানতো, কিন্তু জুই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানতো না। তাছাড়া সেখানে মায়ার বিয়েটা নিয়ে মায়ের পরিবারের আপত্তি ছিল, সেখানে এত সহজে জুইয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ের চাচা জুইয়ের বাবা কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে, সেখানে উনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে, বিষয়টা অবিশ্বাস্য লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ের ভেজা গাল স্পর্শ সহকারে মুছে দিতে দিতে বলল, মায়ের ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, ছোটখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি জড়াতে নেই মায়া, তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে। আর খানবাড়ির বউরা দুর্বল নয়। রিত অষ্টম থেকে বের হতে আয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ের জায়গায় আয়নকে রুমে দেখে রিত হাতের তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে সূক্ষ্ম নজরে ঘুরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে রিতের মেসেজ চটে গেল তক্ষণি। আয়ন রিতকে ওয়াশরুম হতে বের হতে দেখে বলল, কি রে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হয়ে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনি চটে আছে। সেখানে আবার আয়নের হেয়ালি কথায় রিত বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করিস? কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না। ঠিক বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতের তোয়ালাটা ছুঁড়ে ফেলল সোফায়। যদিও রিত অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ের অনুপস্থিতিতে যেন রিতের বিরক্তি বাড়ল। আয়ন রিতের কথা রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমার বাপ ছেলে কেউ রাজি নয়। তাছাড়া তোর মেয়ে জন্ম দেওয়ার আগে ব্যাপারটা ফিক্সড করে রাখলাম, নয়তো তুই যে তেরা লোক, মেয়ে জন্ম দিতে দিতে বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এজন্য তোর মেয়ের জন্ম হওয়ার আগেই পাকা কথা সেরে ফেললাম। দিদির বিরক্তি বাড়িয়ে ঘরে রাদীপ ঢুকতে ঢুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, আয়ন ভাই, তোমার ছেলে রিজেক্ট। খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না, খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে। তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খুঁজো। আমার ছেলের সাথে রিত ভাই নিজের মেয়ের বিয়ে দিবেন, তাই না ভাই? কথা বলে রাদীপ আয়নের পাশাপাশি বিছানায় বসলো। রিত বিরক্তি চোখে সেদিকে তাকাতে আয়ন রাদীপের কথায় প্রতিবাদ করে বলল, শুন রাদীপ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, সেজন্য আমারটাই গ্রহণযোগ্য, তোরটা নয়। তাছাড়া সিরিয়ালে আমি আর রিত দুজনেই বিবাহিত। তুই বিয়ে না করে ছেলের বউ ঠিক করছিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবেচিন্তে দেখবো তোর ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপর হৃদের মেয়ে আমার ছেলের জন্য ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো আয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বুর নির্বাচনের পরেই আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নেব। আয়ন ফের রাদীপকে থামিয়ে বলল, তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল, মামার রিপোর্টগুলো কই? মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রাম ডেকেছে মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা। আয়নের কথায় রাকিবের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তে চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকাতেই দেখলো ততক্ষণে রিত কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মাঝে আয়ন রিতকে ডেকে থামাতে চাইলেও রিত থামেনি। রাদীপ রিতকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা সাপটা কথায় বলল, আব্বুর রিপোর্টগুলো ফেক আয়ন ভাই। আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে এসব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যা, পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে যেগুলো রিপোর্ট উল্লেখ আছে, তুমি সেগুলি আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। এতক্ষণ দুষ্টুমি করা রাদীপ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতে আয়ন হতবাক গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং ক্লোপিং করার জন্য আর মানুষ পেলি না রাদীপ? মামিকে এসব মিথ্যা বলে জীবনে পার পাবি না তোরা। ভাবি যে মানুষ দুদিনে ধরা পড়ে যাবে তোরা, তখন কি করবি? ধরা যখন পড়বো তখন বোঝা যাবে। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকা ফিরে যাক, যেভাবে হোক।
আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে যেতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই, বাকিটা আমরা সামলিয়ে নিব। রাদীপের কথায় আয়ন প্রশ্ন করে বলল, রিত জানে তোদের বিষয়টা? জানে। যদি মামি রেগে যায় তোদের উপর তখন? রিত ভাই আছে, উনি আম্মুকে সামলে নিবে, আশা করছি ঝামেলা হবে না। রাদীপের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল। বিষয়টা আসলে যুক্তিসঙ্গত। রাদীপের জায়গায় আয়ন হলে সেও এতদিন বারবার চেষ্টা করত নিজের মা বাবাকে একত্র করার। আয়নের উচিত এই বিষয়ে রাদীপকে সাহায্য করা। আয়ন রাদীপকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদীপকে নিয়ে হৃদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বসার ঘরে যেতে দেখলো উপস্থিত মেহমানদের ভিড়। শশীদের দেখা গেল হেনা খানের সঙ্গে বসে। হৃদ ডাইনিং এ সুফিয়া খানের দিকে এগোচ্ছে, যেখানে মায়া জুই দুজনেই দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকালে বসার ঘরে আড্ডা জমানো আলোচনায়। হৃদ তখন বাইরে গেল আয়নকে নিয়ে। রাদীপ যখন সবে খাবার চেবুচ্ছিল মনোযোগ সহকারে, পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে। বাকিরা ড্রয়িং রুমে যার যার মতো করে আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই, সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেদিকে তাকিয়ে মায়ের উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, রীতের মতো একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বউ করে আনলে কেন আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলের খাওয়া বন্ধ হয়ে গেল তক্ষণি। জুই, রাদীপ একে অপরের মুখ চাওয়াচুই করে থতমত মুখে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চেপুচ্ছে। হাতের চামচ ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথায় উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী, মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলেবেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়েটার তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের নেই বলল, তুলনা দিলাম কোথায়, সত্যিটা বললাম। তুলনা দিতে গেলে তো শশীর জন্মগত পাগল, তারপরও খানবাড়ির বউ করতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে, ওর জন্য কেন আপত্তি করব? সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জুই, রাদীপ দুজনেই তাকায়। রাদীপ পুনরায় খাওয়ায় মনোযোগ দিলেও জুই বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরও জুই বেশ খারাপ লাগা নিয়ে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতে দেখলো শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছা করে মায়ের সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে শশীর মায়ের কাণ্ডে তারপরও মুখ ফুটে কিছু বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখালি চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতো মায়া হাতের শাড়ি ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করলো। হৃদকে কিছু বলবে তার আগে হৃদ শক্ত চোয়ালে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বলল, হৃদ, রুমে আসো। হৃদ ডাকলো, অথচ মায়া জড়তায় হৃদের পেছনে যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহমানদের সামনে। মায়াকে নড়তে না দেখে হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হাঁক ছেড়ে বলল, হৃদ, রুমে আসো। মায়ার কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে। রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ঝেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইলো। অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমত খেয়ে বলল, মায়ার যাওয়ার সময় রুমে আলো ছিল, এখন অসময়ের হৃদের লাইট অফ করার কারণটা বুঝলো না সে। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ড খুঁজতে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুমে অন্ধকার। মায়ের কথা শেষ করার আগেই হঠাৎ আতকে মৃদু চিৎকার করে উঠল মায়া। হৃদের আকম্বের জাপটে ধরায়। মায়া কিছু বলার আগে ও গলায় মিষ্টি কামড়ে গুঙ্গিয়ে উঠল। হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক, আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ের শরীর কম্পন ধরল। মায়ের কম্পিত সুরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহনাচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলে হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা নক করলো। অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসাতেই মায়া ফের ঘুঙিয়ে ওঠে। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘুর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। চলবে।